জনগণ দিচ্ছে। কোন জনগণ এই টাকাটা দিচ্ছে? যে জনগণ বেতন বাড়ানোর জন্য গিয়ে সরকারের কাছে ধর্ণা দিচ্ছে। জনগণ কোথায় থাকে বাংলাদেশের, যারা এনসিপি কে টাকা দেয় আর অন্য দলকে দিতে পারে না? রুহিন ভাই, প্রিন্স ভাইরা কয় টাকা তোলে? এটা আমাদের খুব জানতে ইচ্ছা করবে। কোন রাজনৈতিক দল প্রশ্নের বাইরে থাকতে পারবে না। আসবে একটু আব্দুল তুষার আপনার কাছে। সেটি হচ্ছে যে প্রিন্স ভাই যেটা বলছিলেন যে রাজনীতির যে শিষ্টাচার সংস্কৃতি, আমরা কি এই যে শিষ্টাচার সংস্কৃতি সেখান থেকে কতটা দূরে চলে আসলাম, বা রাজনীতির পরিবেশ ঠিক কতটা দূষিত হলো? যদি আপনাকে একটু বলি এরকম যে অশ্লীল স্লোগানের রাজনীতি এখন আমরা দেখতে পাচ্ছি। আমি ওই স্লোগানগুলো এখানে বলতে পারবো না, যে স্লোগানগুলো আমরা জানি, সবাই পত্রপত্রিকায় এসেছে বা আমরা শুনেছি। ফলে কি হচ্ছে, মানে এই যে রাজনীতির যে সংস্কৃতির যে একটা শিষ্টাচার বলে একটা ব্যাপার ছিল, সেটা কি হারিয়ে যাচ্ছে? সেটা অনেক আগেই হারিয়ে গিয়েছে। আমাদের বিভিন্ন জায়গাতে যারা নিজেদেরকে ইনফ্লুয়েন্সার বলেন, তাদের মুখের যে ভাষা, সেই ভাষা সর্বজনগ্রাহ্য হওয়ার কথা না, কিন্তু মানুষ তাদেরকে অনেকটা কাল্ট গুরুর জায়গায় বসিয়েছেন এবং সেই ভাষাগুলিকে ব্যবহার করতে শুরু করেছেন। এই অশ্লীলতার প্রসার এবং প্রচারে এক ধরনের উস্কানি বলবো, অথবা এক ধরনের প্রশ্রয় দেওয়া হয়েছে, এবং সেটা আজকে এইভাবে রাজনৈতিক ভাষা হিসেবে, রাজনীতির যে শিষ্টাচারের ভাষা, সেটাকে রিপ্লেস করেছে। এবং এই রিপ্লেসমেন্টের দায় দায়িত্ব কিন্তু তাদেরকে নিতে হবে, যারা এটা ইনফ্লুয়েন্স করেছেন তাদেরকে, এবং যারা এটা গ্রহণ করেছেন তাদেরকে। এখন দেখেন, আমার কাছে সবসময় মনে হয় যে এই নতুন যে রাজনৈতিক এক ধরনের আচরণ তৈরি হয়েছে, সেখানে এদের ভাবটা এরকম যে তুমি করলে আইন, আমি করলে ফাইন, তাই না? আপনি যদি করেন আমি আপনাকে আইনের কাছে দিয়ে দিব, আর আমি যদি করি তাহলে ঠিক আছে। আপনার গালি অত্যন্ত খারাপ, আর আমার গালি হচ্ছে আমি এই গালির মাধ্যমে সমাজ বদল করে দিব। গালি গালি, চুরি চুরি, ডাকাতি ডাকাতি, দুর্নীতি দুর্নীতি। আমরা যখন ইন্টারনেটে দেখি যে গাড়ির মধ্যে একজন মহিলা টাকা দিচ্ছেন এবং গাড়ির বাইরে দাঁড়িয়ে আরেকজন 7,80,000 টাকা নিচ্ছেন, পৃথিবীর কোন রাজনৈতিক দল রাস্তায় এভাবে গাড়ির কাচ নামিয়ে চাঁদা আদায় করে অথবা রাজনৈতিক দলের ডোনেশন নেয়? এটা রিসিপ্ট দিয়ে দিবে। বলছে না, তারা বলছে ডোনেশন। ডোনেশনের রিসিপ্ট কি তারা ফলের ঠোঙ্গায় ভরে নেয়? যখন তারা বলেছে বিকাশে তারা 22 লক্ষ টাকা আদায় করেছে, বা 22 লক্ষ 25 লক্ষ টাকা এসেছে, তারা বলেছে একটা টেলিভিশন অনুষ্ঠানে, আমি সেখানে ছিলাম, ধরে নিলাম আরো 22 লক্ষ যুক্ত হয়েছে। যে পদযাত্রা তারা করছেন, এটা তো গাড়ির খরচই তো 50 লক্ষ টাকার বেশি হবে আমার কাছে মনে হয়। আমার ধারণা নেই, আমি কোনদিন করি নাই। এই টাকার উৎস কোথায়? কোন জনগণ দিচ্ছে? কোন জনগণ এই টাকাটা দিচ্ছে? যে জনগণ বেতন বাড়ানোর জন্য গিয়ে সরকারের কাছে ধর্ণা দিচ্ছে, কোন জনগণ? এমপিওভুক্ত টিচাররা, যারা নিজেদের সংসারের খরচ নির্বাহ করতে পারছে না? কোন জনগণ? যারা গতকাল 300 টাকা দিয়ে কাঁচামরিচ কিনেছে? এই জনগণ কোথায় থাকে বাংলাদেশের, যারা এনসিপি কে টাকা দেয় আর অন্য দলকে দিতে পারে না? রুহিন ভাই, প্রিন্স ভাইরা কয় টাকা তোলে? এটা আমাদের খুব জানতে ইচ্ছা করবে। কোন রাজনৈতিক দল প্রশ্নের বাইরে থাকতে পারবে না। আপনি বিপ্লবী হিসেবে যদি নিজেদের মর্যাদা চান, তাহলে আপনি বিপ্লবী হিসেবে মর্যাদা নেবেন। আপনি যখন রাজনৈতিক দল করবেন, আপনি যখন ফুটবল খেলতে নামবেন, আপনি আবাহনী হইলে আরেকজন মোহামেডান। ফুটবলের মাঠে সবাই সমান। ওনারা নিজেদের এই রেসপেক্ট আশা করতে পারেন না যে ওনারা অন্য রাজনৈতিক দলের মতো আচরণ করবেন, কিন্তু ওনাদেরকে মানুষ আলাদা চোখে দেখবে আর অন্য রাজনৈতিক দলেরা সব দুর্বৃত্ত। এটা তো তারা আশা করতে পারেন না। তারা যদি দুর্বৃত্তের সঙ্গে খেলায় নেমে দুর্বৃত্তের মতো আচরণ করেন, তারপরে যদি বলেন যে না আমাদের মহৎ কর্ম আছে, তাহলে আওয়ামী লীগের সাথে তাদের তফাৎ কি? আওয়ামী লীগ তো এই কথাই বলতো। আওয়ামী লীগ বলতো যে তারা সবাই মুক্তিযোদ্ধা, অন্যরা সব রাজাকার। এরা বলেন আমরা সবাই বিপ্লবী আর অন্যরা সব আওয়ামী লীগ, ফ্যাসিস্টের দোসর বলেন। তাহলে কি একই তো স্বভাব? আওয়ামী লীগের বিরুদ্ধে গেলে আপনি রাজাকার, আর তাদের বিরুদ্ধে গেলে আপনি আওয়ামী লীগ। তাহলে ঘটনাটা কি? একই ট্যাগিং। তাহলে কি করব এখন? আমরা কি তাদের সাথে থাকবো নাকি? আমরা তাদের সাথে থাকবো কি থাকবো না সেটা পরের কথা। এখানে আমরা 3 জন ভোট দিতে গেলে হয়তো আমি একজনকে ভোট দিব, উনি আরেকজনকে দিবেন, কিন্তু জনগণ তাদের সঙ্গে থাকবে কিনা, অন্য জনতা, এই পরীক্ষা তো ভোটের মাধ্যমেই হবে। ভোটের কথা শুনলেই কেন তাদের মাথায় রক্ত ওঠে? অন্য সময় তো তাদের এরকম আমরা দেখি না। আপনি ভোটের কথা বলেন, একটু বলি যে 18 থেকে 33 এই বয়সী ভোটারদের জন্য আলাদা ভোটার তালিকা এবং আলাদা বুথ করা হবে। এটা প্রধান উপদেষ্টা প্রেস সচিব বলেছিলেন কয়েকদিন আগে। হ্যাঁ, বাংলাদেশে সঞ্চয়পত্রের জন্য হচ্ছে সিনিয়র সিটিজেনদের জন্য ব্যবস্থা, আর ভোটের সময় হচ্ছে জুনিয়র সিটিজেনদের জন্য ব্যবস্থা। এগুলো হচ্ছে ডিসক্রিমিনেশন। 18 থেকে 33-এর লোকজন ইচ্ছা করলে 4 তলা সিঁড়ি দিয়ে উঠতে পারে। আলাদা জায়গা করা উচিত হচ্ছে যারা হুইল চেয়ার নিয়ে যায়। আমার মা সিঁড়ি দিয়ে উঠতে পারে না। আমাদের এলাকায় যে ভোট কেন্দ্রটা এতদিন ছিল, সেই ভোট কেন্দ্রটায় মহিলাদেরকে দোতলায় উঠে ভোট দিতে হতো। সেটার ব্যাপারে ওনারা কোনো কথা বলেন না। ওনারা যখন বিদেশে যান তখন বড় বড় কথা বলেন, তখন অ্যাক্সেসিবিলিটির কথা বলেন, তখন মানুষের প্রবেশাধিকার সহ প্রতিবন্ধীদের অধিকারের কথা বলেন। কিন্তু বাংলাদেশের যে বহু ভোট কেন্দ্রে এইভাবে দোতলায় উঠে ভোট দিতে হয়, সেটা নিয়ে কিন্তু তাদের কোনো মাথা ব্যথা নেই। বহু ভোট কেন্দ্রে যে সিঁড়ি দিয়ে উঠতে হয়, সেটা নিয়ে তাদের কোনো মাথা ব্যথা নেই। তারা এখন যারা কিনা পাহাড়ের উপর উঠে ভোট দিতে পারেন, সে 18 থেকে 33 বছর বয়স্ক সবচাইতে সবল জনগোষ্ঠী, তাদের জন্য আলাদা ভোট কেন্দ্র করবেন কেন? এটার কারণ কি? এটার কোনো যুক্তি হতে পারে না। এই সবই হচ্ছে ভোট ম্যানিপুলেশনের একটা প্রক্রিয়া। ভোট কেন্দ্র আলাদা করলে কি ভোট ভালো হয়?
তাহলে শিশুদের জন্য আলাদা ভোট, মানে তরুণদের জন্য আলাদা ভোট, মেয়েদের জন্য আলাদা ভোট, ছেলেদের জন্য আলাদা ভোট, বয়স্কদের জন্য আলাদা ভোট, তারপরে ধরেন যারা হুইল চেয়ারে বসে তাদের জন্য আলাদা ভোট, তারপরে হচ্ছে বগুড়ার জন্য আলাদা ভোট, তারপরে গোপালগঞ্জের জন্য আলাদা ভোট। আচ্ছা